Welcome to Chartage. I am PropDex trader and Chartage's mentor Orko. তো আজ 7th ডিসেম্বর 2025 উইকেন্ড রবিবার। তো আমরা আজকে মার্কেটের ইন ডিটেলস অ্যানালিসিস করব, মানে টেকনিক্যাল অ্যানালিসিস করব আগামী সপ্তাহে মোটামুটি মার্কেটে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকতে পারে সেটা দেখার জন্য। প্রথমেই বলে দিই, এটা একটা ইন ডিটেলস ক্লাস হচ্ছে, যেখানে আমরা মার্কেটের সমস্ত ইন্ডেক্স, সেক্টর, গ্লোবাল মার্কেট, কমোডিটি, ক্রিপ্টো সম্পর্কে বেশ আলোচনা করব এবং যে সেক্টরগুলো বুলিশ মোমেন্টামের মধ্যে আছে টেকনিক্যালি, সেই ধরনের সেক্টরের দু একটা স্টক সম্পর্কে দেখব যে সেই সেক্টরের স্টকগুলো কীরকম চলছে বা সেগুলো কোথায় প্লেস আছে। ঠিক আছে, তো মোটামুটি এটা একটা বড় ভিডিও হবে, সেই জন্য যারা শুরু করবেন আশা করব ক্লাসটা মন দিয়ে করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। এটা কোনোভাবেই বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নয়। আমরা কোনো রকম বাই বা সেল কল চার্টেজ থেকে প্রোভাইড করি না। সে আমাদের যারা কোর, আমাদের মেন্টরশিপের মধ্যে যারা আছেন, যারা আমাদের কাছ থেকে অ্যাডভাইস বলা ভুল, গাইড নেন, তাদেরকেও আমরা কোনো রকম বাই সেল কল দিই না এবং এখানে পাবলিক ফরমেও আমরা কিন্তু সেটা করি না। ঠিক আছে, এবং এটা পুরোপুরি নন পেড কাজ হচ্ছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি আমাদের এখানে কোনো বেনিফিট নেই। ঠিক আছে, তো প্রতিদিনের মতো নিফটি ইন্ডেক্স আজকে দেখছি যে 10-20 DMR মুভিং অ্যাভারেজ, ওপরেরটা প্রথমের যেটা স্কাই ব্লু লাইন এটা হলো 10 মুভিং অ্যাভারেজ, যেটা পিঙ্ক লাইন এটা হলো 20 মুভিং অ্যাভারেজ এবং নিচের রেড লাইনটা হলো 50 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, তো আমরা দেখছি খুব সুন্দরভাবে উইকেন্ডে 10 এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে একটা এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, এবং এনগালফিং না, একটা মারুবোজু ক্যান্ডেল বানিয়েছে, সরি। এবং যদি আমরা লাস্ট 3-4 দিনের যদি একটা প্যাটার্ন দেখি, তাহলে এই প্যাটার্নটাকে বলা হয় মর্নিং স্টার। ঠিক আছে, জেনারেলি কী হয়, 3টে ক্যান্ডেল নিয়ে মর্নিং স্টার তৈরি হয়, কিন্তু এখানে আমরা দেখছি 4টে ক্যান্ডেলের মধ্যে যে প্যাটার্নটা সেটাও কিন্তু মর্নিং স্টার। আমরা কিন্তু আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, মানে থার্সডেতেও আমরা আলোচনা করেছি, প্লাস স্যাটারডেও, তো আমরা ফ্রাইডেতেও আলোচনা করেছি যে কি 20 মুভিং অ্যাভারেজের কাছে নিফটি কিন্তু একটা রেজিস্ট্যান্স নিয়েছে। তার মানে নিফটি কিন্তু সেই দিনের লোটা খুব ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে এবং আমরা দেখতে পাচ্ছি 20 মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু নিচে আর ক্লোজিং দেয়নি, বা এই যে একটা পুল ব্যাক এলো সেখানে কিন্তু 20 মুভিং অ্যাভারেজের নিচে আমাদের নিফটি কিন্তু পুল ব্যাক দেয়নি। খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। এবং ফ্রাইডে সেশানে ফ্রাইডে আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো একটা মনিটারি পলিসি এসছে, আরবিআইয়ের মনিটারি পলিসি এসছে ফ্রাইডে। এবার সেখানে 25 বিপি রেট কাট হয়েছে। এবার এই রেট কাট কী জিনিস সংক্ষেপে বলে রাখি, যে ব্যাংকের ইন্টারেস্ট নিতে আরবিআইয়ের কাছ থেকে আর একটু বেশি সুবিধা হবে। তার ফলে কী হবে, যে পিএসইউ ব্যাংকিং সেক্টরের জন্য একটা পজিটিভ নিউজ। এবং যখন রেট কাট হয় তখন ইকোনমির জন্য বা ইকোনমিতে আরও মানি ফ্লো বাড়ে। ঠিক আছে, ইন শর্ট এটুকু বলে রাখলাম। এবার এগুলোর ডিটেলসে যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, তখন এগুলো সম্পর্কে আরও ডিটেলসে ক্লাস করব। তার একটা আমরা পজিটিভ ইম্প্যাক্ট এখানে ইন্ডেক্সে দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমাদের একটা বুলিশ ভিউ থাকবে। ঠিক আছে, মার্কেটে কিন্তু একটা কী ভিউ থাকবে, বুলিশ ভিউ থাকবে। ঠিক আছে, তো এখন আমাদের নিয়ার টার্ম রেজিস্ট্যান্স কোথায় আসবে, আমরা ডেইলিতে আমরা নিয়ার টার্ম রেজিস্ট্যান্স কিন্তু প্রিভিয়াস যে অল টাইম হাই বা আগের সপ্তাহের 1, 2, 3, 4, 5, হ্যাঁ মানডের যে হাই, সেখানে কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে, সেটা হলো 26,325। তার মানে আমরা মোটামুটি 26,300 থেকে 350 লেভেলটাকে একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে, ফার্স্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে ধরবো। ঠিক আছে, এর পরের থাকবে 26,500। তারপরে আমরা দেখবো যে কীভাবে নিফটি প্লেস হচ্ছে বা কীভাবে চলছে সেইভাবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা হায়ার হাই বা অল টাইম হাই আবার এই সপ্তাহে হওয়ার সম্ভাবনাটা বেশি কম্পেয়ার টু নিচের দিকে আসার। ঠিক আছে, এখনও পর্যন্ত টেকনিক্যালি যেটা বলছে। ঠিক আছে, এবার আমরা
আর তাহলে ইম্পর্টেন্ট সাপোর্ট জোন কোথায় থাকবে? প্রথম 10 মুভিং অ্যাভারেজ, যেটা হলো 26,077, মানে 26,000 মোটামুটি 50-এর আশেপাশে। তার নিচে হলো 26,000। ঠিক আছে, 26,000-এ কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, যেটা হলো একটা সাইকোলজিক্যাল লেভেল প্লাস 20 মুভিং অ্যাভারেজ কিন্তু প্লেস আছে। এই দুটো কিন্তু এখন সাপোর্ট থাকবে, এবং একটা বড় সাপোর্ট যদি এই দুটোকেও ব্রেক করে তাহলে তো কিন্তু 25,900। ঠিক আছে, তার নিচে থাকবে 25,830। তবে ওপরের দিকে এখন যদি যায় তাহলে এই যে 300 থেকে 350 লেভেলটা কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে। ঠিক আছে, তার মানে নিফটি আমাদের ডেইলিতে ওভারঅল বুলিশ। এবার একবার উইকলিটাও আমরা একবার জাস্ট ফর সেক একবার দেখে নিই। উইকলিতে আমরা কি দেখছি? উইকলিতে আমরা দেখছি কিন্তু প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল তার থেকে কিন্তু হায়ার হাই হায়ার লো তৈরি করেছে। ঠিক আছে, কিন্তু ক্লোজিংটা অলমোস্ট আগের সপ্তাহের ক্লোজিং এবং এই সপ্তাহের ক্লোজিং অলমোস্ট সেম। তার মানে এখান থেকেও কোনো তেমন একটা কনসার্নের কিছু নেই। তবে এখানে যেহেতু ডেইলি ক্যান্ডেলে আমরা একটা পজিটিভ ভিউ পাচ্ছি, সেটা নিয়েই আমরা চলবো। ঠিক আছে, আওয়ারলিতে কোনো কনসার্ন? আওয়ারলিতে তেমন কোনো কনসার্ন নেই। আওয়ারলিতেও আমাদের কিন্তু একটা পজিটিভ একটা মোমেন্টামের মধ্যে এসছে, কিন্তু একদম নিয়ার টার্মে একটু হলেও ওভারবট, কিন্তু সেখান থেকে একটা আমাদের পুলব্যাক আসতে পারে, হয়তো সেটা 50-100 পয়েন্টের পুলব্যাক একটা এসে সেখান থেকে উঠতে পারে। এবার সেক্ষেত্রে 10 মুভিং অ্যাভারেজ বা 26,050 থেকে 100 সেটা কিন্তু নজরে রাখতে হবে। এবার আমাদের দেখতে হবে যে কালকে গ্যাপ আপ ওপেন হচ্ছে না ডাউন ওপেন হচ্ছে, সকালে একবার নিফটিকে ফলো করতে হবে, সেইভাবে হবে। ঠিক আছে, তো আমরা এখানেও দেখছি 15 মিনিটের চার্টে, ইন্ট্রাডে চার্টে আমরা এখানে একটা দেখছি যে শেষের দিকে মার্কেট ক্লোজিংয়ের টাইমে একটা কনসলিডেশন হয়েছে, একটা পুলব্যাক আসার পরে সেটা কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে কিন্তু একদম হাইয়ের কাছে। মার্কেট কিন্তু ফ্রাইডে ক্লোজ কোথায় হয়েছে? অলমোস্ট হাইয়ের কাছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ওকে, তো নিফটিটা আমরা মোটামুটি দেখলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। এবার আমরা দেখছি, একবার দেখে নিই ইন্ডিয়া ভিক্স কী বলছে। ইন্ডিয়া ভিক্স বলছে যে অলমোস্ট 10-এর কাছে চলে এসেছে। ইন্ডিয়া ভিক্সের 10-এর লেভেলটা কী লেভেল? ইন্ডিয়া ভিক্সের 10-এর লেভেলটা একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল, কারণ 10-এর নিচে ক্লোজ, এটা আমরা যদি আমরা উইকলি চার্টও দেখি তাহলেও কিন্তু 10-এর নিচে আমরা কোনো দিন ক্লোজ দেখতে পাই না। ঠিক আছে, তো 10-এর কাছাকাছি যদি আসে এবং এখানে যদি স্টে করে, ঠিক আছে, এবার এখানে আমাদের ভলাটিলিটিটা কম পাবো। এবার সেখানে মার্কেট যেহেতু বাড়ে, মার্কেট যখন বাড়ে তখন ভিক্স কমে। এবার সেহেতু এখানে একটা পজিটিভ সাইন আছে, কোনো কনসার্নের তেমন কিছু নেই। ওকে, এবার আমরা দেখব মিড ক্যাপ। মিড ক্যাপে আমাদের কি হচ্ছে? আমরা আগের দিন যারা ক্লাস করেছিল শেষ পর্যন্ত তারা জানে যে মিড ক্যাপকে আমরা কি বলেছিলাম, যে 50 মুভিং অ্যাভারেজ কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে। এবং দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস কত ভালোভাবে কাজ করে মার্কেটে কিন্তু ঠিক 50 মুভিং অ্যাভারেজকেই লো বানিয়েছে। ঠিক প্রপার যে 50 মুভিং অ্যাভারেজ সেটাই কিন্তু মিড ক্যাপ 150 লো। ঠিক আছে, তার মানে কি মার্কেটকে প্রেডিক্ট করা যায়? টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু মার্কেটে কাজ করে। ঠিক আছে, এগুলোই তার প্রমাণ। আমরা প্রতিদিন তার প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঠিকভাবে যদি কেউ টেকনিক্যাল অ্যানালিসিস শেখে এবং প্লেন যদি মুভিং অ্যাভারেজ সাপোর্ট রেজিস্ট্যান্স যদি শেখে, এবং এই ক্লাসগুলো কিন্তু আমরা ফ্রি অফ কস্ট প্রত্যেকটা ক্লাস চার্টেজের আপনারা যে চ্যানেলের মাধ্যমে দেখছেন সেখানে কিন্তু আপলোড করা আছে। ঠিক আছে, এমন না যে এগুলো কোনো একটা ম্যাজিক জিনিস। আমি যে ক্লাসগুলো চার্টেজে ফ্রি অফ কস্ট আপলোড করে দিয়েছি, সেম একই ক্লাস বিভিন্ন যারা টেকনিক্যাল অ্যানালিসিস শেখায় হাইলি প্রফেশনাল যারা ক্লেম করে, তারা এর জন্য কিন্তু লাখ টাকা আপনাদের কাছ থেকে নেবে। 1 টাকাও কিন্তু আমি একটু বাড়িয়ে বলছি না, 1 লাখ টাকা কিন্তু এই ডিটেলস ক্লাসের জন্য নেবে। আমি যে লেভেলের ডিটেলস ক্লাস কিন্তু ওখানে ফ্রি অফ কস্ট আপলোড করেছি, কারণ আমি নিজে বাই প্রফেশনাল মার্কেটে কাজ করি, সেহেতু জানি যে মার্কেটে কি কাজ হয়, মার্কেটে কোনটা চলে। আমি এমন জিনিস আপনাদের শেখাবো না, এমন কোনো কমপ্লিকেটেড একটা চার্ট এনে কিংবা একটা ইন্ডিকেটার এনে আমি বলবো না যে এটাই একমাত্র মার্কেটে টাকা দেবে, এটার জন্য আমাকে এক্স অ্যামাউন্ট পেমেন্ট করুন। এই জাস্ট কিছুদিন আগে একজন সো কল্ড ফিনফ্লুয়েন্সার সেবি ফাইন করেছে কত টাকার? 600 কোটি টাকার। মানে মানুষের কাছ থেকে এ 600 কোটি টাকা তুলেছে। ওকে, 1 টাকা 2 টাকা কিন্তু নয়। এবার
কি শিখিয়েছে, সেখানে কি পড়িয়েছে সেটা আমি জানি না, কিন্তু 600 কোটি টাকা ইজ নট এ স্মল অ্যামাউন্ট, ঠিক আছে? একটা বড় বিজনেসম্যান সারা জীবন বড় একদম হার্ডকোর বিজনেস করে কিন্তু 50 কোটি 100 কোটি টাকা হয়তো খুব ভালো বিজনেস করে ইনকাম করে, কিন্তু এরা লাস্ট 5 বছর 10 বছরের মধ্যে এসে এই পরিমাণ টাকা কিন্তু এখান থেকে মার্কেট থেকে তুলেছে, এবং 10 বছরের বাচ্চাকে দিয়ে বলাচ্ছে যে আমি টেকনিক্যাল অ্যানালিসিস করে এনার কাছ থেকে কাজ শিখে আমি ইনকাম করেছি। এই ধরনের জিনিসগুলো খুবই খারাপ জিনিস, ঠিক আছে? এইভাবে কেউ যদি করে সেই ফাঁদে আপনাদের রিকোয়েস্ট করছি, যারা ক্লাসগুলো চার্টে যে রেগুলার করছেন সেই ফাঁদে পড়বেন না। কারণ ইউটিউবের মতো একটা ফ্রি প্ল্যাটফর্মে আপনারা যে ক্লাস, শুধুমাত্র চার্টেজের কথা বলছি না, আমি নিজে শিখেছি ফার্স্ট আমার 1 বছর 2 বছর 3 বছর ইউটিউব থেকে শিখেছিলাম, সে প্লাস আমি ফ্রি সোর্স থেকে এত ভালো ভালো যে টেকনিক্যাল অ্যানালিসিসের টপ 10 যদি বই আপনি সার্চ করবেন চ্যাট জিপিটিতে, গুগলে, যেখানে সার্চ করবেন, এবং সেই বইয়ের পাশে শুধু লিখে দেবেন ফ্রি পিডিএফ ডাউনলোড, কোনো না কোনো সোর্স থেকে দেখবেন আপনি সেই বইটা পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। যাদের কাছে ল্যাপটপ আছে, ট্যাব আছে, তারা ল্যাপটপ বা ট্যাবে পড়বেন, আর যাদের কাছে নেই তারা একটা প্রিন্ট আউট করে নেবেন, 50 টাকা 100 টাকা খরচা হবে হার্ডলি, ঠিক আছে? যাদের কাছে সেই সামর্থ্য নেই, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে অডিও বুক, সেখান থেকে সব ফ্রি অফ কস্টে আপনি বই পাবেন। সেই জন্য টাকা দেবেন না, টাকার অনেক দাম। যদি টাকা আপনাদের দান করতে হয়, কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশনে গিয়ে দান করুন, তারা খুব খুশিতে থাকবে, তারা খুব ভালো থাকবে, কিন্তু তাদের মুখে হাসি ফুটবে, তাদের একবেলার খাবার জুটবে, ঠিক আছে? কিন্তু টাকাটাকে মার্কেটে এসে এইরকম অকারণে যারা ভুল জিনিস শেখায়, যারা টাকা নিয়ে ভুল কাজ করে, তাদের পেছনে টাকা আপনারা দেবেন না প্লিজ, ইট ইজ মাই রিকোয়েস্ট, ঠিক আছে? তো আমি একটু অন্য টপিকে চলে গেছিলাম, সরি। তো মিড ক্যাপ, কিন্তু ওটা বলার দরকার ছিল। মিড ক্যাপ 150 ঠিকঠাক আমাদের 50 মুভিং অ্যাভারেজে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে, তাহলে আমাদের এই 50 মুভিং অ্যাভারেজ কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করবে, এবং মিড ক্যাপ 150-তে টাইম নিচ্ছি, কারণ এখন যে র্যালিটা চলছে এটা কিন্তু মিড ক্যাপের র্যালি চলছে, ঠিক আছে? এটা কিন্তু স্মল ক্যাপ মাইক্রো ক্যাপের র্যালি কিন্তু চলছে না, এখন কিন্তু লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের র্যালি চলছে, ঠিক আছে? এবার এই মিড ক্যাপ 150 এটা যদি এই 22,500 যে লেভেল আছে এটাকে যদি ব্রেক করে ওপর দিকে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো আমাদের র্যালি দেবে, এটা কিন্তু এটা আমাদের খুব ভালো র্যালি দেবে। এ কোথায় গিয়ে ক্লোজ করবে সেটার জন্য এটা একটা, আমরা যদি একটা ব্রডার রেঞ্জ যদি দেখি, 1 সেকেন্ড আমাকে একটু টাইম দিন। চলে এসছে আমাদের ফেভারিট জোন, গিভ মি এ মোমেন্ট। এই দেখুন, অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস এটা কোথায় গিয়ে দাঁড়ানো উচিত জানেন? এটা কি প্যাটার্ন তৈরি করেছে? এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, এই যে লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডার, ঠিক আছে? এই হেড অ্যান্ড শোল্ডারের যেটা আমাদের টার্গেট হয়, সেই টার্গেটটা হলো 28,900, মানে 29,000, মানে 22,000 থেকে কিন্তু এখন 29,000-এ যাওয়ার পোটেন্সিয়াল রাখে, ওকে? 22,000 থেকে কোথায় যাওয়ার পোটেন্সিয়াল রাখে? 29,000-এ। 29,000 ইজ দ্য কত পার্সেন্ট? 29,000 হলো 22%, মানে যদি ইন্ডেক্স লেভেলে যদি 22%-এর মুভ পাই না, তাহলে আমরা দেখবো স্টক লেভেলে 50%, 100% মুভও আমরা কিন্তু পেতে পারি, 50 to 60% কিন্তু মুভ পেতে পারি। এমন স্টকে আছে, মিড ক্যাপকে যারা লিড করবে তারা 50%, 100, 60%, 70% যাবে, এবং এটা কিন্তু প্রুভেন। এই দেখুন, এখানে আগে যখন ব্রেকআউট হয়েছিল তখন এই যে 22% কিন্তু খুব ফাস্ট একটা কিন্তু আমাদের টার্গেট দিয়েছে, এবং অলমোস্ট 22%, 20%-এর এখানে গিয়ে কিন্তু একবার পজ করেছিল। এই যে ফার্স্ট পজ করার আগেও যেখানে পজ করেছিল একটা ক্লাস্টারে, এখানে একটা যখন রেঞ্জ বাউন্ড করেছে অলমোস্ট সেটা কিন্তু 20-22%, ঠিক আছে?
কিন্তু অবাক হওয়ার কিছু নেই যে 22% মুভ দেবে কিনা ইন্ডেক্স কিন্তু ব্রেক করলে 22%-এর মুভ দেবে। সেই জন্য মিড ক্যাপ স্টকের দিকে কিন্তু আপনারা খুব ভালো করে নজরে রাখবেন, ঠিক আছে? যে স্টকগুলো ব্রেকআউট হওয়ার মুখে আছে, যেগুলো বড় ভালো স্টক, যেখানে ফাইন্যান্সিয়াল ঠিক আছে, ভালো আছে, যেখানে টেকনিক্যালি প্যাটার্ন খুব সুন্দর আছে, যেখানে সেক্টর স্ট্রং আছে, এবং আমি তো আপনাদের সাথে কিন্তু গাইড দিতে থাকবো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কিন্তু দেখলাম, মিড ক্যাপ কিন্তু একটা স্ট্রং জোনের মধ্যে আছে। এবার আমাদের ওয়েট করতে হবে ব্রেকআউটের, সেটা হলো 22,500, এখন 22,200-তে দাঁড়িয়ে আছে। 22,500-এর ওপরে ক্লোজ করুক, তারপর আমরা আবার আলোচনা করব যে ওপরে কিভাবে যাবে। এটা তো আর একদিনে এতটা বড় যাবে না, না, এটা ধীরে 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 যাবে। 22% তো আর একদিনে মুভ হবে না, এটা হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগতে পারে। তো তার মধ্যে আমরা অ্যানালিসিস করব। এরপর কোথা থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে? আমাদের এখন আজ 7 ডিসেম্বরের যেটা টেকনিক্যাল অ্যানালিসিস, সেখানে আমাদের এড়িয়ে থাকতে হবে কিন্তু স্মল ক্যাপ থেকে, ঠিক আছে? স্মল ক্যাপের যে ইন্ডেক্সের যে লিডার বা স্মল ক্যাপের যে স্টক, সেখান থেকে আমাদের কিন্তু একটু এড়িয়ে থাকতে হবে। কেন এড়িয়ে থাকতে হবে? কারণ স্মল ক্যাপ কিন্তু 10, 20, 50 সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে, এবং এমনকি 200 মুভিং অ্যাভারেজেরও কিন্তু নিচে দাঁড়িয়ে আছে। সেই জন্য 200 মুভিং অ্যাভারেজের নিচে যদি কিছু থাকে, সেখানে কিন্তু আমরা বাই করব না। এখানে যদি কেউ সেল করতে পারে, কেউ যদি ফিউচারে কাজ করে, আমি কোনোভাবেই রেকমেন্ড করব না যারা প্রথম কাজ করছে প্রথম 2 বছর ফিউচারে অপশানে কাজ করার জন্য, ঠিক আছে? সে যত ভালো, যত 100 বছরের এক্সপিরিয়েন্স নিয়েও যদি কেউ থাকে মার্কেটে, কেউ যদি বলে আমার 100 বছরের মার্কেটের এক্সপিরিয়েন্স, তার কথাতেও কিন্তু প্রথম 2 বছর আপনারা কাজ করবেন না, প্লিজ। তারপর আপনারা 2 বছর মার্কেট শিখুন না, তারপর কাজ করুন। মার্কেট তো আর কোথাও চলে যাচ্ছে না, মার্কেট সারা জীবন এখানে থাকবে। আজ থেকে কতদিন আগে এই ট্রেডিং শুরু হয়েছে বলা যায় না, কারণ যবে থেকে সভ্যতা, যবে থেকে ব্যবসা শুরু হয়েছে, তবে থেকে ট্রেডিং শুরু হয়েছে। তখন ফিজিক্যাল ফর্মে ছিল, এখন সেটা কিন্তু ডিজিটাল ফর্মে এসছে, ঠিক আছে? এখন এই ক্যান্ডেল, ইন্টারনেট, চার্ট এইসব এসছে, কিন্তু এই ট্রেডিং চলছে কিন্তু শত শত বছর ধরে। তখনও কিন্তু ফিজিক্যাল ফর্মে হয়েছে, এখন ডিজিটাল ফর্মে হয়। ইউএসএ পর্ক বেলি, অরেঞ্জ জুস মানে কমলা লেবুর রস, সেটাকে কিন্তু এই ট্রেডের মধ্যে চার্ট হয়, পর্ক বেলি চার্ট হয়। তারপরে ওয়েদার ট্রেড হয়, জানেন? আজকে কীরকম ওয়েদার বাড়বে, ওয়েদার কমবে, সেটাও কিন্তু ট্রেড হয়। এরকম মার্কেটও কিন্তু আছে। সেই জন্য একবার যদি শিখে যান মন দিয়ে, সেম টেকনিক্যাল অ্যানালিসিস আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ইকুইটি, কমোডিটি, কারেন্সি, ক্রিপ্টো, এই 4টে জায়গায় তো অ্যাপ্লাই হবেই। তার সাথেও আরও আপনারা যেখানে খুশি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে চার্ট আছে, যেখানে ট্রেড হয়, সেখানে করতে পারবেন। সেই জন্য বলছি, স্মল ক্যাপ থেকে চেষ্টা করবেন একটু দূরে থাকার, এবং যদি কোনো একটা পার্টিকুলার স্টক বেসিসে যদি খুব স্ট্রং থাকে, সেখানে যদি মোমেন্টাম থাকে, সেখানে আপনারা ধরতে পারেন। কিন্তু ওভারঅল কিন্তু এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ দুটোই উইক আছে। এবং মিড ক্যাপে যেটা হয়েছে, মিড ক্যাপে কিন্তু একটা ডাউন সাইড র্যালি কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু এই ওয়েডনেসডেতে কনফার্ম করেছিলাম, যেখানে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস কনফার্ম করেছিল, আমি কনফার্ম করার কেউ নয়, যে টেকনিক্যাল অ্যানালিসিস কনফার্ম করেছিল যে এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সেটাই কিন্তু এখন কন্টিনিউ করছে, ঠিক আছে? আমাদের টার্গেট কোথায় আছে জানেন? 21,100, মানে এখান থেকে অলমোস্ট আরও 5% নিচে। সেই জন্য একটু দূরে থাকার চেষ্টা করবেন স্মল এবং মিড। এবং স্মল ক্যাপের কিন্তু এখনও ডাউন ট্রেন্ড শুরু হয়নি, একটা ইম্পর্টেন্ট সাপোর্টে দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে যদি ঘোরে, তাহলে আবার কিন্তু একটা সাইডওয়েজ জোন আসতে পারে, কিন্তু এখনও এটা ডাউন ট্রেন্ড কিন্তু কনফার্ম করেনি। এটা গেল ওভারঅল ব্রডার মার্কেট। এবার ব্রডার মার্কেটের যখন আলোচনা হচ্ছেই, তাহলে আমরা একবার মার্কেট ব্রেডটাও একবার দেখে নিই, যে মার্কেট ব্রেডটা এখন 2-3 দিন আমাদের দেখা হয়নি, সেটা একবার আমরা দেখে নিই। মার্কেট ব্রেড কি বলছে? মার্কেট ব্রেড বলছে যে এখানে কোনো পজিটিভিটি নেই। এই যে 10%, 10 মুভিং অ্যাভারেজের ওপরে স্টক আছে মাত্র 32%, 20 মুভিং অ্যাভারেজের ওপর 27%, 50 মুভিং অ্যাভারেজের ওপর আছে 30%, 200 মুভিং অ্যাভারেজের ওপর আছে 37%। এইগুলো যখন মার্কেটে একটা পজিটিভনেস আছে না, তখন 10 মুভিং অ্যাভারেজের ওপরে স্টক দেখবেন 80%, 20 মুভিং অ্যাভারেজের ওপরে দেখবেন 70%, 50 মুভিং অ্যাভারেজের ওপরেও 70%। এগুলো হয় ম্যাড বুল রান যখন চলে, তখন 10 মুভিং অ্যাভারেজের ওপরে যখন দেখবেন 60-70% অ্যাটলিস্ট স্টক ওপরে যায়, তখনও
সেটা হলো বুল মার্কেট। এটা কিন্তু বুল মার্কেট কোনোভাবেই নয়। এখানে আমরা একদিনও দেখতে পাচ্ছি না লাস্ট 24শে নভেম্বর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত যে 50%-এর উপরে গেছে। এখানে 10, 20, 50, 200 এখানে কিন্তু একদিনও কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবং আরেকটা জিনিস সেটা হলো 52 উইক হাই লো, এই যে 52 উইক লোয়ের যে ফিগারগুলো আছে না, সেগুলো কিন্তু যখন 52 উইক হাইয়ে যখন আমরা দেখব তখন হবে কিন্তু আমাদের বুল মার্কেট। এবং এখান থেকে আমাদের মার্কেট ব্রেথ থেকে আমরা ওভারঅল মিড স্মল মাইক্রো এই ভিউগুলো, স্মল মাইক্রো ক্যাপের ভিউটা আমরা কিন্তু এই মার্কেট ব্রেথ থেকে খুব ভালোভাবে পাই এখানে। কারণ কি, নাম্বার ওয়াইজ এখানে ভাগ করা হয়। এবার 1400 স্টকের মধ্যে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ মিলিয়ে আছে হয়তো 200-250, ঠিক আছে, 200 থেকে 300টা। এবং বাকি যে 1000-এর 100,000 প্লাস যে স্টক আছে না, সেটাই স্মল ক্যাপ মাইক্রো ক্যাপের মধ্যে আসে। তবে আমরা এই মার্কেট ব্রেথ থেকে এই মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপের যে ভিউ সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে পাই। এটা কিন্তু লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের কিন্তু ভিউ দেয় না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। লার্জ ক্যাপ মিড ক্যাপের ভিউ আমাদের কে দেবে? আমাদের ভিউ দেবে নিফটি এবং মিড ক্যাপ, এরা দুজন, এই দুটো যে ইন্ডেক্স সেখান থেকে আমরা ভিউ পাবো, ঠিক আছে। মোটামুটি আমরা এই পর্যন্ত করলাম যে মার্কেট ব্রেথ দেখলাম প্লাস নিফটির চার্ট দেখলাম, ঠিক আছে। এখনও পর্যন্ত 20 মিনিট হয়েছে। যে কজন এই পর্যন্ত দেখেছেন আপনাকে নিজেকে একটা থ্যাংক ইউ বলুন, ঠিক আছে। কারণ ইন ডিটেলস ক্লাস খুব রেয়ারলি হয়তো একজন কি দুজন দেখেন, যেখানে দেখবেন যে বড় পপুলার চ্যানেলেও কিন্তু দেখে না। আমরা তো একদমই এটা ছোট একটা চেষ্টা করছি কিছু করার, মানে রিয়েল ভ্যালু আপনাদের কাছে প্রোভাইড করার, ঠিক আছে। তো মাইক্রো ক্যাপের পর এবার আমরা সেক্টরের দিকে যাব। সেক্টরে আমরা দেখছি কি, নিফটি ব্যাংক কিন্তু খুব ভালোভাবে প্লেস আছে, মানে 10 এবং 20 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে এত সুন্দরভাবে প্লেস আছে, মানে নিফটি ব্যাংকে আমাদের কিন্তু এখন তেজি প্লে করা উচিত চার্ট অনুযায়ী। এবার কি বাই করবেন, কোথায় স্টপ লাগাবেন, দ্যাট ইজ ইয়োর কল অ্যান্ড ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স কল, ঠিক আছে। আমার বুলিশ লাগছে, ঠিক আছে। এবার আমি কিন্তু কোনোভাবেই স্টপ লস টার্গেট বলবো না, বলতে আমি পারি না, ঠিক আছে, সেই পারমিশন আমার নেই। এবং টাকা কিন্তু আপনার। আমার আজকে বুলিশ লাগছে, কালকে যদি একটা এখানে বেয়ারিশ ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু আমি সেল করে বেরিয়ে যাব, আমার যে ট্রেডই থাকুক। কিন্তু আপনাকে রিয়েল মার্কেটে কাজ করতে হবে, ঠিক আছে। সেই জন্য আগে টেকনিক্যাল অ্যানালিসিস শিখুন। নিচের দিকে আমাদের সাপোর্ট আছে কোথায়? 59,400 এবং 59,000, ঠিক আছে। উপরের দিকে রেজিস্ট্যান্স কোথায় আছে? 60,100 প্রথম। এবং যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা 60,100 যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও ওপরের দিকে লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসও সেম একইভাবে চার্টগুলো আমাদের আছে। যেমন নিফটি ব্যাংকে আমরা দেখলাম যে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে সুন্দরভাবে একটা প্লেস করে একটা বড় একটা ক্যান্ডেল বানিয়েছে। এখান থেকেও আমাদের একটা হায়ার হাই এক্সপেক্ট করা যেতে পারে। এবং চার্ট ওয়াইজ কি, ব্যাংক নিফটি এবং নিফটি ফিনান্স অলমোস্ট একই চার্ট হওয়া উচিত, কারণ ব্যাংকের প্রিভিলেজটা বেশি। এখানেও ব্যাংক অবশ্যই ভারী। এবং ইন্ডিয়ান মার্কেট ওভারঅল ব্যাংক, আইটি এই ধরনের স্টকের ওপর, হেভি ওয়েট স্টকের ওপরেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যে ইন্ডেক্স নিফটি সেটা কিন্তু তৈরি, ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু একটা স্ট্রং স্টক সেক্টর, ঠিক আছে। এটাকেও আমাদের নজরে রাখতে হবে যারা মোমেন্টাম প্লেয়ার। এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো নিফটি আইটি কিন্তু মোমেন্টাম ধরে নিয়েছে। নিফটি আইটি কিন্তু মোমেন্টাম ধরেছে। এবং দেখুন এখানে একটা যে গ্যাপ ছিল সেই গ্যাপ কভার করেছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে। এই জাস্ট আমাদের যদি কেউ অক্টোবর নভেম্বরের যদি ক্লাস যদি কেউ কন্টিনিউ করে, তখন আমরা কিন্তু নিফটি আইটিকে আমরা কিন্তু ট্র্যাক করছিলাম না। কারণ কি, নিফটি আইটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল এবং খুব নিচেই যাচ্ছিল। কিন্তু লাস্ট এই যে মোটামুটি জবের থেকে
21শে নভেম্বর বা 20th নভেম্বর এরপর থেকে কিন্তু আমরা নিফটি আইটিকে খুব ভালোভাবে আমরা ট্র্যাক করছি, এবং এখানে আমরা দেখছি যে ওপরের দিকে কিন্তু বুলিশনেস আছে। এখানে যে একটা গ্যাপ ছিল সেটাকেও গ্যাপ কভার করেছে, কিন্তু একটা কনসার্ন জোনও কিন্তু এখানে আছে, সেটা হলো 39,400। 39,400 কি প্রিভিয়াস সুইং হাই, প্রিভিয়াস সুইং হাই জুনের সুইং হাই, এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু, এবং ব্রেক করে যদি ক্লোজ করে এই সপ্তাহে, যদি আমরা এর ওপরে ক্লোজ দেখি, এই 39,500 400-500 ওপরে যদি একটা ক্লোজ দেখি, তাহলে কিন্তু নিফটি আইটিতে আমরা কিন্তু একটা তেজি প্লে করব। মানে তারপর কিন্তু পুরো জিনিসটা একটা স্টেজ 2তে চলে যাবে। ঠিক আছে, আমরা যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 পড়ি না, যে এটা আমাদের স্টেজ 1, তারপর যখন ব্রেক করলো তখন কন্টিনিউয়াসলি একটা স্টেজ 2 পুল ব্যাক, তারপর এটা কন্টিনিউয়াসলি একটা স্টেজ 2, তারপর ওপরে যখন ট্রেড করছে মার্কেট যখন চলছে না, এটাকে আমরা স্টেজ 3, তারপর যখন কন্টিনিউয়াসলি ফল, এই ফলটা শুরু হয়েছে ডিসেম্বর 2024 থেকে, মানে 1 বছর আগে থেকে, এটা স্টেজ 4, তারপর আবার একটা স্টেজ 1 তৈরি হচ্ছে ধরুন মোটামুটি ফেব্রুয়ারি 25 থেকে শুরু করে এই যে ডিসেম্বর, মানে 10 মাসের যে কনসলিডেশন একটা জোন, এটা যদি কমপ্লিট করে এবং এটার ওপরে যদি যায় তখন কিন্তু স্টেজ 2 পাবো, এবং স্টেজ 2 এর আগে যদি আমাদের এই প্রিভিয়াস হাইয়ের কাছে একটা কনসলিডেশনও দেখতে পারি, এবং আমি টেকনিক্যাল অ্যানালিসিস বলছে যে এখানে একবার আমাদের রেজিস্ট্যান্স নেবে 39,500 কাছাকাছি, রেজিস্ট্যান্স নিয়ে হয়তো 10 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে, এখানে কনসলিডেট করতে পারে, তারপর যদি ব্রেক করে আপসাইডে সেখান থেকে, এখন কিন্তু টোটালটি প্রিএম্প্ট করছি, তাহলে কিন্তু একটা নিফটি আইটিতে একটা স্ট্রং র্যালি পাবো। তবে এখনকার জন্য ভিউ হলো 39,400তে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা কিন্তু সবাইকে ট্র্যাকে রাখতে হবে। ঠিক আছে, নিফটি অটো খুব ভালোভাবে প্লেস আছে, এবং অল টাইম হাই ব্রেক করে সেটাকে রিটেস্ট করে ব্রেকআউট জোনকে কিন্তু আবার ঘুরছে 10 মুভিং অ্যাভারেজ থেকে, সেই জন্য নিফটি অটোকেও কিন্তু আমাদের ট্র্যাকে রাখতে হবে। নিফটি অটো কিন্তু আমাদের ট্র্যাকে থাকবে। নিফটি অটোর যে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টক, কোন কোন স্টকগুলো থাকবে? নিফটি অটোর মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ। ঠিক আছে, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কিন্তু থাকবে না। এটা যখন ব্রডার মার্কেট আলোচনা করার কিন্তু এটাই কারণ, নিফটি অটোর যে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এগুলো কিন্তু আমাদের ট্র্যাকে থাকবে। ঠিক আছে, এরপরে নিফটি ফার্মা। নিফটি ফার্মাতে একটা রেজিস্ট্যান্স জোন আছে 23,100 কাছে। এবার এই রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেক করে, এমনিতে কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, তার মানে কি নিফটি ফার্মা কিন্তু একটা পজিটিভ সাইনই দিচ্ছে। মুভিং অ্যাভারেজ 50-র ওপরে, দেখুন মুভিং অ্যাভারেজের ওপর একটা স্ট্রং স্টকের ফর্মুলা কি, সেটা হলো 52 উইক হাইয়ের মোটামুটি কাছাকাছি থাকবে, যেমন 10%, 15%-এর মধ্যে অ্যাপ্রক্স থাকবে, নিচের থেকে অলমোস্ট অনেকটা উপরে উঠবে, এবং সমস্ত মুভিং অ্যাভারেজ বড় থেকে ছোট হিসাবে নিচে থেকে ওপরে থাকবে। যেমন বড় সবার নিচে 200 নিচে, তার উপরে 50, তার উপর 20, তার উপর 10, এবং প্রাইস থাকবে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে। এখানে নিফটি ফার্মা কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করছে। এবার আমাদের দেখতে হবে যে ওপরের যে রেজিস্ট্যান্স সেটা যদি ব্রেক করে, তাহলে নিফটি ফার্মাতেও একটা ডেলি আমরা দেখতে পারি। ঠিক আছে, নিফটি মেটাল। নিফটি মেটাল একটা কন্টিনিউয়াস একটা বড় একটা র্যালি দেওয়ার পর এখন কিন্তু একটা পজের মধ্যে আছে, বা একটা কনসলিডেট করছে। ঠিক আছে, তার সাথে কি হচ্ছে, ইউএস আমাদের কারেন্সি উইক হচ্ছে, তার একটা এফেক্টও কিন্তু মেটালের ওপর, তারপর আমাদের অয়েল অ্যান্ড গ্যাস স্টকের ওপর কিন্তু পড়বে, কারণ স্টিল ইম্পোর্ট হয়, অনেক কিছু। মেটাল কি বলুন তো, বাল্কে কিন্তু ইম্পোর্ট হয়, আমাদের দেশে তৈরি হয়, উৎপাদন আমাদের দেশে খনি থেকে কিছু বেশ কিছুটা উৎপাদন হয়, কিন্তু অনেকটাই কিন্তু আমরা কিন্তু ইম্পোর্টের ওপরে নির্ভরশীল। ঠিক আছে, তো মেটালে কিন্তু সেই একটা এফেক্ট আছে। এবার যদি এখনও পর্যন্ত যদি সমস্ত মুভিং অ্যাভারেজকে হোল্ড করে, তাহলে কিন্তু আমরা একটা র্যালি আবার দেখতে পারি। তবে মিড ক্যাপ, সেই জন্য মেটালকে এখনও পর্যন্ত আমরা নেগেটিভ জোনে নিচ্ছি না, এটাকে একটা আমরা সাইডওয়েজ জোনে নিচ্ছি। ঠিক আছে, অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাসে একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো এই যে 50 মুভিং অ্যাভারেজ, এই 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে কি না। এই 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড যদি করতে পারে, যেটা চেষ্টা করেছে, এখন এটা আমি বলবো না যে একটা স্ট্রং ক্যান্ডেল, এই 50 মুভিং অ্যাভারেজটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এটাকে যদি হোল্ড করে, তাহলে
উপরের প্রথম রেজিস্ট্যান্স থাকবে এই 12,000 কী আছে 10 এবং 20 মুভিং অ্যাভারেজের বেয়ারিশ ক্রস ওভার, নট বুলিশ ক্রস ওভার, ঠিক আছে। তো এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে মার্কেট ওপরের দিকে উঠতে পারে। ওপরের দিকে উঠলে 12,200 যদি ক্রস করে তাহলে একটা পজিটিভ সাইন পাবো, তখন আমরা কাজ করব খুব ভালোভাবে। এফএমসিজি কোনো কাজ নেই এখানে আমাদের মোমেন্টামদের, কারণ এটাই নিজেই একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে আছে, ঠিক আছে। রিয়েলিটি সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে আছে, কোনো কাজ নেই আমাদের এখানে এখন। যারা মোমেন্টাম প্লেয়ার, যারা শর্ট করতে পারে তারা নজরে রাখতে পারে। এবার যদি এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্রেকডাউন হয় এই 887 লেভেল থাকে, তারা সেখানে শর্ট করতে পারে। কনজিউমার ডিউরেবল আমাদের এখানে কোনো কাজ নেই, যারা যদি কেউ শর্ট করে সে এই 36,100 নিচে শর্ট করতে পারে। ক্যাপিটাল গুডস ডাউন ট্রেন্ডের দিকে ধীরে ধীরে আসার চেষ্টা করছে এবং 200 মুভিং অ্যাভারেজের নিচে এসছে। এবার আমাদের যদি কেউ যদি বড় কোনো শর্ট প্লেয়ার থাকে, সে খুঁজবে যে 52 উইক লোয়ের কাছে কে আছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে কে আছে। কিন্তু এখানে শর্ট করা ইজ এ ভেরি টাফ গেম। এটা শুধুমাত্র অনেক ভালো এক্সপার্ট ছাড়া এবং মার্কেটে খুব বড় এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু শর্ট করে কন্টিনিউয়াস বেসিসে টাকা কিন্তু ইনকাম করাটা টাফ, ভেরি টাফ। নিফটি পিএসইউ ব্যাংক কিন্তু যেটা 10-20 মুভিং অ্যাভারেজকে কিন্তু স্লিপ করে গেছিলো 3%-এর একটা কিন্তু আমরা একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা 1.5% আপ দেখছি, ঠিক আছে, এবং 20 মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজ দেখছি। এবার এটা যদি 10 মুভিং অ্যাভারেজের ওপরেও গিয়ে ক্লোজ করে, এই সপ্তাহটা কিন্তু এটার জন্য বেশ ক্রুশিয়াল হবে। এবং যেটা রিসেন্ট হাই, এখানে আমরা এক্সপেক্ট করব যে কিছুদিন আরও এখানে কনসলিডেট করুক, কারণ একটা 15-16%-এর যে র্যালি, যে 6,900 থেকে কন্টিনিউয়াস উঠেছে 8,500-তে, এখানে যদি একটা পজ হয় তাহলে কিন্তু আমরা আবার একটা মোমেন্টাম পেতে পারি, ঠিক আছে। তবে এখন এটা কিন্তু একটা মোটামুটি সাইডওয়েজের মধ্যেই থাকবে। ওকে, তো মোটামুটি এখান থেকে আমরা ভিউ দেখলাম যে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি অটো, এরা দুজন প্রচণ্ড স্ট্রং আছে। নিফটি আইটি একটা মোমেন্টাম ধরছে এবং নিফটি পিএসইউ ব্যাংক মেটাল, এগুলো একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে। এবং এফএমসিজি, তারপর কনজিউমার ডিউরেবিলিটি, রিয়েলিটি, এগুলোতে কিন্তু এখনও পর্যন্ত কোনো মোমেন্টাম নেই, বেয়ারিশ সাইডে আছে। এবং নিফটি ফার্মাকেও আমরা একটা সাইডওয়েজ জোনের মধ্যেই এখন রাখবো, এখনও পর্যন্ত কিন্তু সেরকম একটা মোমেন্টাম এখান থেকে আমরা এক্সপেক্ট করছি না, ঠিক আছে। এবার একটু আমরা গ্লোবাল মার্কেট বা গোটা পৃথিবীতে কী হচ্ছে দেখি, কারণ পৃথিবীটাও তো নজর রাখতে হবে। যে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে শুধু যদি আমরা নজর রাখি তাহলে ইন্ডিয়ান মার্কেটকে ট্রেড করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। আমাদের সেই জন্য পৃথিবীর দিকেও, অন্যান্য মার্কেটের দিকে একটু নজর দিতে হবে। আমি চেষ্টা করবো আজকে দেখি আজকে ইউএস মার্কেটের সঙ্গে অন্যান্য যে মার্কেটগুলো আছে সেখানেও কী কাজ হচ্ছে সেটাও আমরা একটু দেখবো, ঠিক আছে। তো তার আগে তাহলে আমরা একবার ডলার ইন্ডেক্স, সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, ব্যাকগ্রাউন্ডে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে তো গান টান আপনারা শুনতে পারেন, কিন্তু তার জন্য আই এম ভেরি সরি। মানে এখানে আমার নয়েজ ক্যান্সেলেশন রুমের মধ্যে আমি রেকর্ড যেহেতু করছি না, সেহেতু একটু হয়তো অসুবিধা আপনাদের ফেস করতে হতে পারে, ঠিক আছে। এটা একটু অ্যাডজাস্ট করবেন প্লিজ। তবে চেষ্টা করছি আমি যতটা আওয়াজ কমানো যায় ব্যাকগ্রাউন্ড। ডলার ইন্ডেক্স কন্টিনিউয়াসলি কিন্তু নিচের দিকে আছে এবং 98.9-এ ট্রেড করছে, দ্যাট ইজ ভেরি গুড, ঠিক আছে। 100-র নিচে যতক্ষণ থাকবে আমাদের কোনো চাপ নেই, থাকুক 100-র নিচে, আমাদের ইকুইটি মার্কেট ভালো থাকবে, ঠিক আছে। কিন্তু পেনটা কোথায় হচ্ছে? পেনটা হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর কিন্তু অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে যে আমাদের যে ক্লাস্টারটা ছিল বা যে আমাদের রেঞ্জ ছিল, সেই রেঞ্জটা কিন্তু ব্রেক করে আমাদের কিন্তু এখানে টার্গেট দিয়েছে। যারা এখন আমাদের যেহেতু কারেন্সি ট্রেড ইন্ডিয়াতে ব্যান, সেহেতু কারেন্সি ট্রেড নিয়ে তো কিছু বলা যায় না, কারেন্সি ট্রেড হয় না, অপশান ইন্ডিয়ান মার্কেটে ব্যান, ঠিক আছে। তো ডলার রুপি এই জিনিসটা এবার আমরা একটা এক্সপেক্ট করব যে নিচে যদি 10 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজের কাছে আসে এবং এখানে একটা কনসলিডেশন করে, তো এটা আমাদের ইকুইটি মার্কেটের জন্য বেটার হবে। আর যদি এটা কন্টিনিউয়াসলি ওপরের দিকে যায় তখন কিন্তু
ওএমসি মেটাল এগুলোর ওপরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, ঠিক আছে। কিন্তু গোল্ড সিলভার নিজেদের মজায় আছে, মজা মে। গোল্ড সিলভার একদম 50, 20, 10 সবার ওপরে গিয়ে দাঁড়িয়ে আছে, এদের কোনো ব্যাপার নেই, এরা এখন রাজা। কারণ গোল্ড দেখুন অল টাইম হাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। অল টাইম হাই কত? 1,35,600। এখন গোল্ড ট্রেড করছে 1,30,000, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড। এখানে স্ট্রং মোমেন্টাম আছে, যতদিন না 20 মুভিং অ্যাভারেজের নিচে আছে, আমরা 20, 50 নিচে যতদিন না আসছে, আমরা কোনো রকম এখানে বেয়ার সাইড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা। এবং ওপরের দিকে যেতে হলে এই যে একটা ছোট যে একটা ক্লাস্টার আছে 1,30,000, 31,300, এটাকে কিন্তু যারা গোল্ড বিস হোল্ড করছেন হোল্ড করবেন, ঠিক আছে। যতদিন না 10, 20 মুভিং অ্যাভারেজের নিচে, 50 মুভিং অ্যাভারেজের নিচে আসছে, তখন আবার উইক হলে তখন সেটা আপনারা অ্যানালিসিস করে করবেন। আর সিলভার তো আরও নিজের খুশিতে আছে, সিলভার তো অল টাইম হাই, ঠিক আছে। গোল্ড তবুও অল টাইম হাই থেকে 2-3% নিচে আছে, কিন্তু সিলভার তো 2-3%ও না, 1% মতো নিচে, 2% নিচে আছে। কিন্তু সিলভার প্রতিদিন অল টাইম হাই কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে এই সব এখন বাই করার জন্য কিন্তু একটু রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী প্রত্যেকজনের আলাদা, সেই হিসাবে দেখবেন। তবে আমার হিসাবে ফেভারেবল নয়, কারণ আমি বাই সেলের রেকমেন্ডেশন দিতে পারি না, কিন্তু কোথায় কনসার্ন আছে সেটা তো আমি বলতেই পারি নাকি, কারণ এটা তো বাই সেলের মধ্যে আশা করি আসবে না। এবার সেই অনুযায়ী সেবির গাইডলাইনটা আমাদের দেখতে হবে, কিন্তু এটা কিন্তু রিস্ক টু রিওয়ার্ড এখানে ফেভারেবল আমি মনে হচ্ছে না এই লেভেলে। এখান থেকে বাড়তে পারে, কিন্তু আমি পার্সোনালি এটা ফেভারেবল নই। আর একটা জিনিস কিন্তু হয়েছে, দেখুন ক্রুড অয়েল কন্টিনিউয়াসলি কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্রেস নিচ্ছিল। ক্রুড অয়েল কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো ক্রুড বাড়তে পারে কতটা পর্যন্ত? 5,500 পর্যন্ত ক্রুড অয়েল বাড়তে পারে। কেন 5,500 থেকে 550? তার বেশি বাড়তে গেলে এটার যে ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন আছে, ডাউন ট্রেন্ড লাইন, সেটাকে ব্রিজ করতে হবে। যদি ব্রিজ করে ওপরের দিকে যায় তাহলে কিন্তু আমরা একটা পজিটিভ মোমেন্টাম পাবো। ক্রুড অয়েলে পজিটিভ মোমেন্টাম মানে এখানে পজিটিভ প্লে হতে পারে, কিন্তু সেটা কিন্তু ওএমসির জন্য আবার খারাপ নিউজ হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, ন্যাচারাল গ্যাস, আমাদের যেটা কন্টিনিউয়াসলি আমরা আলোচনা করছিলাম যে 470 একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু ন্যাচারাল গ্যাস রেজিস্ট্যান্স মানেনি, ঠিক আছে। কত পার্সেন্ট আপ? 9% আপ একদিনে ন্যাচারাল গ্যাস 9% আপ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের ওপর এখন লেভেল কি দেখুন, এখন শর্ট টাইম বা একদম নিয়ার টার্মে ন্যাচারাল গ্যাস ওভারবট, ওকে। ন্যাচারাল গ্যাস কিন্তু একদম শর্টার টাইম ফ্রেমে ওভারবট হয়ে আছে, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু একটা আমাদের ওপরে রেজিস্ট্যান্স আছে 518 থেকে 20, বা 518-20 না, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 499। কারণ কি, এখান থেকেই ফলটা শুরু হয়েছিল মোটামুটি 499-500 থেকেই, যে একটা ওপরে হেড অ্যান্ড শোল্ডার বানিয়ে যে ফলটা শুরু হয়েছে। তো সেই 500 একটা ফার্স্ট রেজিস্ট্যান্স, এটা যদি ব্রেক করে তাহলে ওপরে 520, তারপরে 570-73 এগুলো কিন্তু হতে পারে। এবং শীতকালে কোল্ড সিজনে কিন্তু ন্যাচারাল গ্যাস বাড়ে, সেটাই আমরা কিন্তু এখানে প্লে হতে দেখছি। কিন্তু ন্যাচারাল গ্যাসে যারা ট্রেড করবেন খুব সাবধানে ট্রেড করবেন, মুভমেন্টাম যারা ট্রেড করছেন, কারণ এটার 10% মুভমেন্ট, আপ মুভমেন্ট, ডাউন মুভমেন্ট কোনো ব্যাপার না এর, ঠিক আছে। দিস ইজ ভেরি হেডেকফুল। বিটকয়েন আমরা দেখছি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, 10-20 মুভিং অ্যাভারেজকে মোটামুটি একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে ফল দেখছি। বিটকয়েনে তেমন কোনো পজিটিভ মোমেন্টাম নেই, এখন 94,000 একটা রেজিস্ট্যান্স, আর এদিকে 86,000 সাপোর্ট, দ্যাটস ইট। ইথেরিয়ামে আমরা দেখছি 3,200 একটা রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট কোথায় আছে? 2,790, এখানে কিন্তু আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, দেখছি। এখানে কিন্তু আমাদের তেমন এখন ফোকাস করার কিছু নেই, কারণ বুলিশ সাইড আমরা ক্রিপ্টোতে দেখছি না। আর ক্রিপ্টো যেহেতু ইন্ডিয়ান মার্কেটে
দেখুন, না লিগাল না ইলিগাল, এখানে ইন্ডিয়ান মার্কেটে ক্রিপ্টো ট্রেড আমাদের যে কয়েন সিডিএক্স লাইক জিনিসগুলো আছে, ব্রোকাররা আছে, সেখানে ট্রেড করে আপনি প্রফিটেবল হবেন না, কারণ আপনার প্রফিটের 30% কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স কাটবে, লসটা কিন্তু আপনাকে ঘরে নিয়ে যেতে হবে। সেই জন্য আমি বলবো ক্রিপ্টো থেকে দূরে থাকুন। ক্রিপ্টোর শুধুমাত্র একটা ভিউ নিয়ে রাখুন প্রতিদিন, যে ক্রিপ্টো কীভাবে মুভ করছে, তার সাথে অন্যান্য মার্কেটের কী রিলেশন, দ্যাটস ইট। ক্রিপ্টোতে ট্রেড করতে যাবেন না প্লিজ। তো এবার এখান থেকে আমরা কি দেখলাম, যে ইন্ডেক্স, স্টক তো দেখিনি, তো বিভিন্ন সেক্টর, তারপরে গ্লোবাল, কমোডিটি, কারেন্সি, ক্রিপ্টো, সমস্ত আমরা কিন্তু অ্যানালিসিস করলাম। ওকে, এবার আমরা যেটা বলছিলাম যে দু একটা সেক্টরের বিভিন্ন চার্ট দেখি, ঠিক আছে। যেমন ধরুন ব্যাংক, এনবিএফসি, যে কোথায় ব্যাংকিং সেক্টর আমরা যেমন দেখলাম যে বেশ পজিটিভ জোনে আছে, ঠিক আছে। তো কোন ধরনের স্টকগুলো আছে যারা সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে দেখব, লাইক এইচডিএফসি ব্যাংক স্ট্রং, বাই সেলের কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন না, আমি বারবার বলছি, ঠিক আছে। আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস দেখছি, অন্য কিছু না। আইসিআইসিআই ব্যাংক অপেক্ষাকৃত উইক বাকি এইচডিএফসির কম্পেয়ারে। কারণ কি, কারণটা জানতে হবে। এখানে কিন্তু আমরা দেখছি যে একটা ডাউন ট্রেন্ড লাইন আসছে, এবং এই ডাউন ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে তখন আমরা ভাববো। কোটাক মোটামুটি অতটা স্ট্রেংথ দেখতে পাচ্ছি না, ধীরে ধীরে হয়তো মোমেন্টাম ধরার চেষ্টা করছে। স্ট্রংকে এসবিআই ভেরি স্ট্রং, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড প্রবাবলি নট ফেভারেবল, এখানে হয়তো একটা আমরা কনসলিডেশন দেখতে পারি। এক্সিস ব্যাংক বেশ স্ট্রং, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে কন্টিনিউয়াসলি উঠছে। ইন্ডাসইন্ড ব্যাংক জাস্ট 200 মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে ক্লোজ করার চেষ্টা করছে, এবং যদি এই 870-এর লেভেল যদি ক্লোজ করে, 870ও না, 900 অ্যাভারেজ আমরা 900 ধরলাম, 890-এর লেভেল যদি ক্রস করে, তাহলে কিন্তু এখানে আমাদের একটা পজিটিভ সাইড আমরা দেখতে পারি, কারণ 200 মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজ করছে এই অক্টোবর 2024-এর পর, ঠিক আছে। অক্টোবর 2024 মানে অলমোস্ট হয়ে গেছে 15 মাস পরে কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক আমরা দেখছি যে 200 মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার চেষ্টা করছে। 200 মুভিং অ্যাভারেজ কিন্তু এই লং টার্মে একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসাবে কাজ করে। এবার আমাদের দেখতে হবে সেটাকে স্টে করে কি না, ঠিক আছে। এবার যারা ভ্যালু ইনভেস্টার তারা অ্যানালিসিস করবেন ফান্ডামেন্টালি, তারপরে আপনারা ভাববেন কী করবেন। বন্ধন ব্যাংক ডাউন ট্রেন্ডে আছে। ফেডারেল ব্যাংক স্ট্রং আপ ট্রেন্ডে আছে, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল নয়। ব্যাংক অফ বরোদা একটা 52 উইক হাইয়ের কাছাকাছি গিয়ে একটা কনসলিডেট করছে, এটা কিন্তু রিস্ক টু রিওয়ার্ড কম্পারেটিভলি ফেভারেবল, ঠিক আছে। এবার কোথায় স্টপ লাগাবেন, টার্গেট লাগাবেন আমি জানি না, আমি শুধুমাত্র বলতে পারি সাপোর্ট লেভেল আছে 280, 285 এখানে, এবং রেজিস্ট্যান্স আছে, ফার্স্ট রেজিস্ট্যান্স হলো 303, ঠিক আছে। এরপর বাকি ডিসিশান আপনাদের। ফার্স্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালিসিস, দ্যাটস ইট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা 50 মুভিং অ্যাভারেজ থেকে একটা সুন্দর পুল ব্যাক এসছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি দেখার জন্য যে এরপরে মার্কেট কীভাবে মুভ করে, কিন্তু ওপরে একটা রেজিস্ট্যান্সও আছে, সেটা কিন্তু নজরে রাখতে হবে। কানাড়া ব্যাংক কন্টিনিউয়াসলি আপমুভের পর একটা আমরা কনসলিডেশন দেখছি, ঠিক আছে, দ্যাট ইজ এ হেলদি সাইন। ইন্ডিয়ান ব্যাংক কিন্তু 50 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসছে, 50 মুভিং অ্যাভারেজের ওপরে যতক্ষণ না উঠছে আমরা কিন্তু কশিয়াস থাকবো, ঠিক আছে। এমন স্টক হয় এটা ইন্ডিয়ান ব্যাংক 52 উইক মুভিং অ্যাভারেজকে ক্লোজ করে ওপরে ক্লোজ করেছিল, মোটামুটি আমরা যদি বলি তাহলে মার্চ 2025, প্রাইস ছিল 500 টাকা, 513 টাকা। আমরা যদি ব্রেকআউট লেভেল দেখি, ব্রেকআউট লেভেল হলো 540, 540 থেকে ইন্ডিয়ান ব্যাংক কত হয়েছে, 880, 890, 60% একটা কিন্তু আপমুভ আমরা দেখেছি, তার মাঝে কনসলিডেশন এসছে।
এবার যদি 50 মুভিং অ্যাভারেজের মাঝে একবার দুবার আমরা ব্রেকও দেখেছি, সেটা একদিনের জন্য ব্রেক দেখেছি, এবার তারপরের দিনে কিন্তু ওপরে ঘুরে গেছে, ঠিক আছে। এবার এই জিনিসগুলোকে যারা ট্রেড করে তারা একটু ভালোভাবে রিস্ক টু রিওয়ার্ড দেখে কাজ করতে পারেন। এবার যখন নিচের দিকে আসছে তখন কিন্তু নিচের দিকে কতটা আসবে সেটাও কিন্তু জানা নেই, যে কোনো জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স আসতে পারে। সেই জন্য সেফ থাকার জন্য 50 মুভিং অ্যাভারেজটাকে আপনারা ব্যারিয়ার হিসাবে দেখবেন। ইউনিয়ন ব্যাংক অলমোস্ট 50 অল টাইম হাইয়ের কাছে গিয়ে একটা কনসলিডেট করছে। এবার এখানে আমরা দেখব যে যদি আমরা রিস্ক টু রিওয়ার্ড ভালো পাই, যদি এখানে একটা ন্যারো রেঞ্জ পাই, সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ডাউন ট্রেন্ড, ইয়েস ব্যাংক টেকনিক্যালি আপ ট্রেন্ড, বাট 20-22 টাকা স্টপ, এটা নিয়ে আর কি বলবো, কিন্তু টেকনিক্যালি এটা একটা বড় আপ ট্রেন্ড দেওয়ার পর একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে, দ্যাটস ইট। এউ ব্যাংক স্ট্রং আপ মুভ দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে রিস্ক টু রিওয়ার্ড অতটা ফেভারেবল নাও হতে পারে, ঠিক আছে, হলেও তারপর ইউকো ব্যাংক সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে, ব্যাংক অফ মহারাষ্ট্র সমস্ত বিভিন্ন মুভিং অ্যাভারেজের নিচে আছে, এবং একটা এখানে চপি জোন আমরা দেখছি, এখান থেকে অ্যাভয়েডে থাকাই ভালো। সেন্ট্রাল ব্যাংক এড়িয়ে যাও। আরবিএল ব্যাংক একটা স্ট্রং আপ মুভ, মানে 172 থেকে 309 টাকা হয়েছে, ঠিক আছে, লাস্ট মার্চ থেকে শুরু করে এই অক্টোবরের মধ্যে কত পার্সেন্টের মুভ দিয়েছে। আমি এখানেও যদি আমরা যদি ব্রেকআউট জোন থেকেও আমরা যদি ধরি 180 থেকে 326, মানে 80%-এর কিন্তু আমরা এখানে আপ মুভ দেখেছি আরবিএল ব্যাংকে, ঠিক আছে, এবং সমস্তটা কিন্তু 50 মুভিং অ্যাভারেজের ওপরে। 50 মুভিং অ্যাভারেজের একবার উপরে ব্রেক করে যখন যদি ব্রেকআউট থেকেও যদি আমরা দেখি তাহলেও কিন্তু 80%, কিন্তু একদিনের জন্য আরবিএল ব্যাংকে কিন্তু 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দেখিনি এতটা মুভের পর। জাস্ট আমরা এই 4th ডিসেম্বর একটা ক্লোজিং দেখলাম, কিন্তু 5th ডিসেম্বর আবার কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে গেন করে ওপর দিকে উঠেছে, দ্যাট ইজ নট এ উইক সাইন। এবার আপনারা নিজেরা অ্যানালিসিস করবেন যে কীভাবে ট্রেড করতে পারেন, বিভিন্ন রকম ক্যান্ডেলের যে ক্লাস আছে সেগুলো থেকে দেখে এটা আপনারা অ্যানালিসিস করতে পারেন। জম্মু কাশ্মীর ব্যাংক একটা সাইড ওয়েজ আছে, এখানে তেমন আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি না। কোটাক কর্ণাটকা ব্যাংক একটা স্ট্রং আপ মুভ এসছে, মানে 2 দিনের মধ্যে 177 থেকে 220 হয়েছে, তারপর একটা কনসলিডেশন দেখছি, ঠিক আছে, এবং যদি লঙ্গার টার্ম চার্ট দেখি তাহলে কিন্তু এটা এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। এবং আমরা যদি একটা ট্রেন্ড লাইন আঁকি, তো ট্রেন্ড লাইনের কিন্তু ব্রেকআউট হয়ে গেছে ওপরে, এবং প্রিভিয়াস যে হাই ছিল তারও কিন্তু এখন ওপরে গিয়ে ট্রেড করছে। ট্রেন্ড লাইন ব্রেক করে ওপরে গেছে, প্রিভিয়াস যে হাই ছিল তার ওপরে ট্রেড করছে, এটা কিন্তু টেকনিক্যালি এই দুটোই কিন্তু পজিটিভ সাইন, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড কী হবে সেটা আপনাদের ওপর। সাউথ ইন্ডিয়ান ব্যাংক অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে গিয়ে ট্রেড করছে। এবার যেগুলো অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, যেখানে কনসলিডেশন হচ্ছে, সেখানে অ্যানালিসিস করবেন যে কীভাবে ট্রেড নেওয়া যেতে পারে, কী করা যেতে পারে, ঠিক আছে। এখনও আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি আপলোড করিনি আমাদের ওখানে, তা না হলে যেদিন আপলোড হয়ে যাবে আমি চেষ্টা করবো যে আমাদের যেটা আমি যে সেটাপে ট্রেড করি সেটাকে একদিন ভালো করে ইন ডিটেলস অ্যানালিসিস করার বা আলোচনা করার, তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে বুঝতে আমার সাইকোলজি বা আমি কীভাবে কাজ করি। এটা গেল ব্যাংকিং সেক্টর। এবার এনবিএফসিতে 2-4টে আমরা চার্ট দেখি, যেমন দেখছি বাজাজ ফিনান্স বেশ একটা স্ট্রং সেক্টর, একটা পুল ব্যাক 50 মুভিং অ্যাভারেজের নিচে দেওয়ার পরে কিন্তু এখন 50-র ওপরে 10-20-র ওপরে কাজ করছে, দ্যাট ইজ এ গুড সাইন। বাজাজ ফিনসার্ভে একটা সাইডওয়েজ রেঞ্জ দেখছি অনেক দিনের, এই এপ্রিল থেকে শুরু করে এই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি 8-9 মাসের। এবার এটাকে যদি ব্রেক করে তাহলে তখন আমরা একটা আপ মুভ দেখলেও দেখতে পারি, ঠিক আছে। এবং তার আগে আমরা আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হলো
মোটামুটি এখানে কিন্তু একটা পিকচার পারফেক্ট নয়, তাও কিন্তু একটা ট্রেন্ড লাইন আছে। এবার এই ট্রেন্ড লাইনে গিয়ে আমাদের একটা রেজিস্ট্যান্স দেখলেও দেখতে পারি। শ্রীরাম ফিনান্স আগের দিনের ওয়ান অফ দ্য হিরো ছিল, 3% ওপরে উঠেছে, সেহেতু শ্রীরাম ফিনান্সও কিন্তু একটা স্ট্রং স্টকের মধ্যে একটা থাকবে। চোলাও কিন্তু একটা স্ট্রং আপ মুভ দিয়েছে, 3% আপ মুভ দিয়েছে, এটাও কিন্তু অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে। তারপর এটা হলো চোলা ফিনান্স, চোলা ইনভেস্টমেন্ট ফিনান্স, ঠিক আছে। এছাড়াও চোলা ফিনান্স হোল্ডিং, এটা কিন্তু অপেক্ষাকৃত নিচে আছে। মেন এর কিন্তু এই চোলা ফিন, এটাই কিন্তু চোলামণ্ডলমের মেন কোম্পানি, আর যেটাকে ট্রেড হয়, এফও যেটার আছে। এরপর মুথুট ফিনান্সে পুরো গোল্ডের র্যালি যারা প্লে করেছেন মুথুট ফিনান্সে, তারা বেশ ভালোভাবে একটা পজিটিভ সাইডে একটা ভালো একটা গেন করতে পেরেছেন। এটা কিন্তু এখনও বেশ স্ট্রং পজিটিভের মধ্যে আছে এবং এখনও পজিটিভ কিন্তু সাইন দেখাচ্ছে, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী কতটা ফেভারেবল সেখানে একটা ডাউট আছে। মনোপুরমে কিন্তু সেইভাবে গোল্ড র্যালিটা প্লে হয়েছে, কিন্তু যেটা মথুরের মতো হয়েছে সেটা কিন্তু মনোপুরমে হয়নি। যেমন দেখুন, জুন থেকে শুরু করে এখনও পর্যন্ত 280 টাকায় দাঁড়িয়ে আছে। সেম একই সময়ে এই জুন থেকে শুরু করে এই 2600 টাকার স্টক কিন্তু 3800 টাকা হয়েছে। 2600 টাকার স্টক 3800 টাকা হওয়া মানে মোটামুটি 40% একটা হাফ মুভ পেয়েছি। মানে মার্কেট থেকে আমাদের ইয়ারলি দরকার 15-20%, যারা খুব বড় ইনভেস্টার তারা 20% রিটার্ন জেনারেট করে, আর এটা সেম একই টাইমে 40% আপ মুভ হয়েছে, ঠিক আছে। গোল্ড এই সময় কতটা মুভ দিয়েছে দেখবেন, চলুন দেখি একবার, যে আগস্ট থেকে ডিসেম্বর এই সময় আমাদের গোল্ড কতটা মুভ দিয়েছে। আমরা যদি গোল্ডে যাই, গোল্ডের র্যালি কবে থেকে শুরু হয়েছে দেখুন, আগস্ট থেকে। আর গোল্ড আমাদের মুভ দিয়েছে 25%। মানে গোল্ড বীজ যদি কেউ ট্রেড করেন বা ইনভেস্ট করেন, সে পেয়েছে 25%, ঠিক আছে। আর কেউ যদি এই গোল্ড লোন কোম্পানি মুথুট ফিনান্স, এটাতে কেউ যদি ইনভেস্ট করে, সেম একই টাইমে সে পেয়েছে 40% রিটার্ন। হাইপোথেটিক্যালি বলছি, এরকমভাবে অ্যানালিসিস করার ক্ষমতা দেশের মধ্যে খুব কম জনেরই আছে, ঠিক আছে। রিটেল লেভেলে খুব কম, হয়তো 100 জনের মধ্যে 2-3 জন, হয়তো ফান্ড লেভেলে, মিউচুয়াল ফান্ড লেভেলে বেশ কিছুজন আছে, বা পিএমএস যারা ম্যানেজ করে তাদের মধ্যে অনেকে আছে, যে লাইক অমিত জেসওয়ানি, ইনি মোমেন্টাম ইনভেস্টিং কিন্তু খুব সুন্দর করেন, ঠিক আছে। ফলো করতে পারেন, বা তার যে ইন্টারভিউ আছে সেগুলো কিন্তু শুনতে পারেন, বেশ কাজে দেবে। এমএনএম ফিনান্স স্ট্রং, ভেরি স্ট্রং, একটা স্ট্রং আপ মুভও দিয়েছে, 6% আপ মুভ, নট এ জোক। এলএনটি ফিনান্স কিন্তু আলাদাই মজায় আছে। 10-20 মুভিং অ্যাভারেজে, জবের থেকে 10 মুভিং অ্যাভারেজ ওপরের দিকে ব্রেক, 50 মুভিং অ্যাভারেজ ব্রেক করেছে এই 140 থেকে 309। মানে আমরা যদি কিচ্ছু না জানি, যারা একদম টেকনিক্যাল অ্যানালিসিসে কিচ্ছু জানি না, তারা তো অল টাইম হাই তো বোঝে। অল টাইম হাই থেকেও যদি আমরা রিটার্ন দেখি, সেখান থেকেও অল টাইম হাই থেকেও রিটার্ন কিন্তু 63%। আর নিচের থেকে যদি কেউ ধরতে পারেন বাই লাখ, সেও কিন্তু 77%। আর একদম নিচে থেকে মুভ দিয়েছে 140%। তার মধ্যে যদি 50%ও কেউ যদি ধরতে পারেন, হি ইজ এ হিরো অফ দ্য ইয়ার। এবার বাজাজ হোল্ডিং, এটা উইক আছে। এসবিআই কার্ড কম্পেয়ারেবলি উইক, এলআইসিআই উইক, এগুলো উইক স্টকের মধ্যে আছে। হিরো কম্পেয়ারেবলি উইক কেন বলছি, প্রিভিয়াস হাই দেখুন, এটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, না ওটা আপ ট্রেন্ড, সেই জন্য উইক। ইন্ডিয়ান রেলওয়ে কি, যখন 2020 থেকে 2022 থেকে 2024 যখন আপ ট্রেন্ড চলেছে, তখন 19 টাকা স্টক 200 টাকা হয়েছে, ঠিক আছে। কিন্তু
তার মানে কত গুণ রিটার্ন, 10x রিটার্ন, 20 টাকারটা 200 টাকা, কিন্তু সেই 200 টাকা হয়ে কিন্তু জানুয়ারি 2024 থেকে আজকে ডিসেম্বর 2025, 2 বছর কিন্তু ওই একই প্রাইসে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষাকৃত নিচে এসছে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম জন কিন্তু ইনভেস্ট করেছে এই জোনেই, এই 100 টাকা, 150 টাকা, এই 130, 40, 50, 200, তারা কিন্তু ট্র্যাপ হয়েছে। নিচে কারা ইনভেস্ট করেছে? যারা ফান্ডামেন্টাল ইনভেস্টার, যারা বড় প্লেয়ার, তারা ইনভেস্ট করেছে। আমরা মোমেন্টাম প্লেয়ার হিসেবে মাঝে কিছুটা প্লে করেছি, ঠিক আছে। সেই সব জিনিস নিয়ে অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করব, তখন আমরা দেখতে পাবো। বাকি SBI লাইফ স্ট্রং, HDFC লাইফ মোটামুটি স্ট্রংয়ের মধ্যে একটা সাইডওয়েজ রেঞ্জ আছে, এই ধরনের স্টকগুলো আছে, ঠিক আছে। এবার আমরা মোটামুটি ব্যাঙ্কিং অ্যান্ড NBFC থেকে কিছু দেখলাম, এবার অটো থেকে কিছু দেখি। অটো যেহেতু আমরা দেখলাম এজ এ স্ট্রং সেক্টর হিসাবে দাঁড়িয়ে আছে। মারুতি সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, একটা দুটো ওপরে রেজিস্ট্যান্স জোন আছে, সেগুলোকে আমাদের একটু নজরে রাখতে হবে। M&M বেশ স্ট্রং। উইককে টাটা মোটরস ভেরি উইক। এবার টাটা মোটরসে কেউ প্লে করতে হলে নিজের অ্যানালিসিস করে তবে করবেন, যদি ভ্যালু ইনভেস্টিং মনে হয় করতে পারে। অশোক লেল্যান্ড ভেরি স্ট্রং। হিরো মোটোকর্প ভেরি স্ট্রং। বাজাজ অটো এখনও পর্যন্ত স্ট্রং নয়, একটা সাইড হয়েছে, এটা স্টেজ 1 থেকে স্টেজ 2 এর দিকে একটা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্টেজ 2 থেকে কখন যাবে? যখন এই মোটামুটি 9500 যখন ব্রেক করবে, তখন সেটা স্টেজ 1 থেকে স্টেজ 2তে যাবে। এবং স্টেজ 2তে যাওয়ার পর যদি ব্রেকআউট হয়, সেখান থেকে যদি র্যালি প্লে হয়, এখানে একটা বড় র্যালি প্লে হতে পারে। আগের বার যেমন হিরো মোটোকর্প অতটা পারফর্ম করেনি আগের র্যালিতে, সেই জন্য এবারের র্যালিতে কিন্তু লিড রোল নিয়েছে, ঠিক আছে। দেখুন হিরো মোটোকর্প 3000 থেকে আগের বার যে র্যালিটা হয়েছিল 2022-24-এর, দেখুন সেখানে 3000 টাকার স্টকটা 6000ই হয়েছে, মানে কি ডাবল হয়েছে। সেখানে কিন্তু বাজাজ অটো কি হয়েছে? বাজাজ অটো কিন্তু মোটামুটি 2020-22-এর এই যে 3000 এই 3000 টাকার স্টকটা, এটা কিন্তু 3000টা 12000 হয়েছে, ঠিক আছে। ওটা 3000-এরটা 6000 হয়েছে, এটা 3000টা 12000 হয়েছে, ঠিক আছে। সেই জন্য যেহেতু আগের বার খুব বড় একটা র্যালি দিয়েছে, এখন একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। এখানে বড় একটা ফলও দেখিয়েছে, হিরো মোটর কিন্তু এত বড় ফলও দেখায়নি। হ্যাঁ, এই জিনিসগুলো আছে। টিভিএস ছিল আমাদের হিরো, টিভিএস আমাদের এখনও হিরোই আছে। টিভিএস কিন্তু একদম, এর কারণ কি? ফাইন্যান্সিয়াল ডাটা। যারা পড়তে পারেন তারা ভালো, আর যারা পড়তে পারেন না তাদেরকে আমরা শেখাবো ফ্রি অফ কস্ট। তাদের জন্য চ্যানেলে প্রতিদিনের ক্লাস করতে হবে মন দিয়ে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আইচার মোটর ভেরি স্ট্রং। মাদারসন সুমি, সম্বর্ধনা মাদারসন, এটাও একটা মোমেন্টামের মধ্যেই যাওয়ার চেষ্টা করছে। সোনাকম কম্পেয়ারেবলি উইক। ভারত ফোর্জ বেশ একটা স্ট্রং জোনের মধ্যেই এখনও পর্যন্ত আছে, 20 মুভিং অ্যাভারেজের ওপরেই আছে। এরপর বাকিগুলো মোটামুটি অতটা স্ট্রং আমি দেখিনি। যেগুলো স্ট্রং স্টক সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এগুলোর নিচে যে এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন, যেমন HBL, তারপর এই যে সেন্সারা ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু স্মল ক্যাপের ইন্ডেক্স কিন্তু ভালো চলছে না, কিন্তু এই স্টকগুলো ভালো চলছে, কিন্তু এই স্টকগুলোতে নজর রাখতে পারেন। এবার যদি রিস্ক টু রিওয়ার্ড কোথাও ভালো পান, সেখানে আমরা নেওয়ার চেষ্টা করতে পারেন। দ্যাটস ইট। গ্যাব্রিয়েল টাইপ স্টক যেগুলো মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে আসে, সেগুলোতে কিন্তু একটা ডাউন সাইড হচ্ছে। এবার 200 মুভিং আবার যদি ব্রেক করে নিচে আসে, তাহলে সেখানে কিন্তু এড়িয়ে যাওয়াটাই বেটার, ঠিক আছে। আরেকটা দেখবো, সেটা হলো আইটি। নিফটি আইটি স্ট্রং হচ্ছে, তাহলে সবথেকে বড় প্লেয়ারকে টিসিএসের ওপরে 200 মুভিং অ্যাভারেজ আছে। যদি ব্রেজ করে, দ্যাট উইল বি ভেরি গুড। কারণ ফেব্রুয়ারি 2025-এর আগে পর কিন্তু 200 মুভিং অ্যাভারেজ কিন্তু ব্রিজ করতে পারেনি, ঠিক আছে। ইনফোসিস
এখানেও একটা স্টেজ 2 মানে প্রিভিয়াস হাইপ আছে, সেটাকে যদি ব্রেক করে তাহলে এখানেও মোমেন্টাম দেখতে পারি। HCL টেকও সেম একই চার্ট। টেক মাহিন্দ্রা অপেক্ষাকৃত এদের বাকিগুলোর কম্পেয়ারে একটু উইক আছে, এবং আমাদের দেখতে হবে যে এখানে একটা যদি মোমেন্টাম পাই এই 1680 এখানে একটা যায় কি না। উইপ্রো 266-র ওপরে যদি যায় তাহলে সেখানে স্ট্রংভাবে একটা প্লে করা যেতে পারে উইথ স্ট্রিক্ট স্টপ লস। বাকি L&T মাইন্ডট্রি বেশ স্ট্রং আছে বাকিদের, মানে লার্জ ক্যাপের তুলনায় আইটিতে মিড ক্যাপ একটু অপেক্ষাকৃত বেশি স্ট্রং আছে। যেমন L&T মাইন্ডট্রি, LTTS যেমন খুব 3-4 দিন একটা বড় একটা আপ ট্রেন্ড দেখালো, কিন্তু এখানে আর একটু ওয়েট করা দরকার কনফার্মেশনের জন্য। অন্যদিকে OFSS উইক, কোফোর্জ পারসিস্টেন্টে কিন্তু একটা স্ট্রং জায়গায় আছে। এই দেখুন কোফোর্জ পারসিস্টেন্ট কিন্তু স্ট্রং জায়গায় আছে, এখানে কিন্তু একটা স্ট্রং বেস বানিয়ে সেটা কিন্তু ব্রেকআউট করেছে কনফার্ম। এখানে কিন্তু একটা ওয়াচ লিস্টে রাখা প্রয়োজন কোফোর্জ এবং পারসিস্টেন্ট দুজনকেই, সেটা কিন্তু একটু দেখবেন। ঠিক আছে, বাই সেল কিন্তু করবেন আপনাদের নিজেদের অ্যানালিসিস অনুযায়ী। বাকি যেগুলো আছে সেগুলোতে আপনারা একটু নজর দিতে পারেন। ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, 1 ঘন্টার ক্লাস হয়েছে, তো এখানেই আপাতত শেষ করছি। পরের দিন হয়তো আরও কিছু সেক্টর নিয়ে চেষ্টা করবো অ্যানালিসিস করার। আজকে 1 ঘন্টার অ্যানালিসিস করলাম কারণ এটা উইকেন্ড অ্যানালিসিস, একটু ব্রডলি না করলে হয় না। এবার আপনাদের সাথে যখন অ্যানালিসিস করলাম আমারও যেমন মার্কেটের অ্যানালিসিস হয়ে গেল। ঠিক আছে, এখান থেকেই আমি বেশ কিছু স্টক দেখে নিয়েছি যেগুলোতে হয়তো আমার ইম্পর্টেন্ট লেভেলে আসলে আমি হয়তো প্লে করলেও করতে পারি। সেটাই সম্পূর্ণ কিন্তু আমার কল, আপনাদের নয়। সেই জন্য আপনারা নিজেদের ডিসিশান নিজে নেবেন। কাউকে ট্রেডিং শেখার জন্য টাকা দেওয়ার আগে 10 বার ভাববেন, এবং নিজেকে ট্রেডিং শেখার জন্য সময় দেবেন। আমরা ফ্রি অফ কস্টে বিনা টাকা নিয়ে অনেক ক্লাস ইউটিউবে আপলোড করেছি। আরও যদি আমাদের পার্সোনালি আমাকে মেসেজ করেন দেখবেন হোয়াটসঅ্যাপে আছে, ওখান থেকে আমি বলে দেবো। আর যদি কারোর কোনো নাম যদি দরকার হয়, বইয়ের নাম দরকার হয়, আপনারা যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানেও কমেন্ট করতে পারেন। যেহেতু এখন কমেন্টের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকে সেহেতু আমি চেষ্টা করব সমস্ত কমেন্টগুলোর উত্তর করার। রিয়ারলি হয়তো 1জন কিংবা 2জন করবেন। 1 ঘন্টা 2 মিনিট পেশেন্স খুব কম জনেরই আছে, কারণ সবাই এখন 10 সেকেন্ডের রিলসে বোর হয়ে যায়। সবাই 1 সেকেন্ড পর পর রিল চেঞ্জ করে, সেখানে 1 ঘন্টা 2 মিনিট যদি কেউ দেখে থাকেন তাকে অনেক বড় থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আবার আমরা কালকে আলোচনা করব একটা শর্ট আর যে কালকের টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে হবে সেই তার উপরে। ঠিক আছে, বাই।